সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। করোনা মহামারীর কারণে তোমরা কলেজে আসতে পারছো না, অনলাইন, তাই আমাদের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আশা করি তোমরা সবাই এই অনলাইন ক্লাসে উপস্থিত থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাবে। আমি মোহাম্মদ লুৎফুন্নেসা, প্রভাষক, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ। আমি তোমাদের যে বিষয়সমূহ আছে, এই বিষয়সমূহ হিসাব বিজ্ঞান, নীতি ও প্রয়োগ, হিসাব বিজ্ঞান বিষয় ক্লাস করাবো। এই হিসাব বিজ্ঞানে তোমাদের বোর্ড পরীক্ষা হবে, লিখে দেওয়া আছে 45। এই 45 মার্কসের তোমাদের লিখিত পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা হবে। এই বোর্ড পরীক্ষার মধ্যে তোমাদের 45 মার্কসের মধ্যে প্রথমত তোমাদের আমি সিলেবাস বুঝিয়ে দিচ্ছি। সিলেবাস হচ্ছে প্রথমত আসবে হিসাব বিজ্ঞানের ভূমিকা। আমি একটু লিখে দিচ্ছি। হিসাব বিজ্ঞানের ভূমিকা। যে কোনো বিষয় জানতে গেলে আমাদের ভূমিকা জানতে হবে, ঠিক সেরকম হিসাব বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে জানতে হবে। প্রথমত প্রথম দিন আমরা ভূমিকা সম্পর্কে জানব। দ্বিতীয়ত সিলেবাস লেনদেন ও হিসাব সমীকরণ। লেনদেন এবং হিসাব সমীকরণ, দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ। তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তৃতীয় অধ্যায় তোমরা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তোমরা একটু সিলেবাসটা সবাই লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। চতুর্থ অধ্যায় বিশেষ জাবেদা। পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ। আশা করি তোমরা সকলেই সিলেবাসটা তুলে নিচ্ছ। পঞ্চম অধ্যায় লিখলাম নগদ নিয়ন্ত্রণ। 6 নাম্বার অধ্যায় দেখো কার্যপত্র। 7 নাম্বার অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। 7 নাম্বার অধ্যায় দেখো একতরফা দাখিলা পদ্ধতি। আমাদের টোটাল সিলেবাস 9টা অধ্যায়। 7 নাম্বার একতরফা দাখিলা পদ্ধতি এবং 8 নম্বরে হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। হিসাব বিজ্ঞানের নীতিমালা। 9 নম্বরে আর্থিক বিবরণী। এই 9 নম্বর অধ্যায় দিয়ে আমাদের এই সিলেবাস শেষ। এখন আমরা জানবো যে এখানে প্রশ্নগুলো কিভাবে তৈরি হয় বা প্রশ্নপত্র কিভাবে তৈরি হবে সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তোমরা একেবারে নতুন, তাই তোমাদের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। এখানে প্রশ্নে তোমাদের
7টি তত্ত্বীয় প্রশ্ন থাকবে, অর্থাৎ লিখিত প্রশ্ন যেগুলোকে আমরা বলি বা থিওরি। তাহলে 7টি তত্ত্বীয় প্রশ্ন, এর মধ্যে 7টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 4টির উত্তর দিতে হবে। এই 4টি, একটির মান 3, তাহলে 4টি প্রশ্নের মান হবে তোমাদের 3 4 12, আর 5টি থাকবে প্রায়োগিক সমস্যা বা অঙ্ক যেটাকে বলে। তাহলে এই অঙ্ক বা প্রায়োগিক সমস্যা থাকবে 5টি, এখান থেকে তোমাদের উত্তর করতে হবে 3টি। তাহলে একটির মান 7, তাহলে 3টির মান হবে তোমাদের 21। আর সর্বশেষ থাকবে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে, এটা আর্থিক বিবরণীটা আবশ্যিক, মানে আর্থিক বিবরণী তোমাদের অবশ্যই তৈরি করতে হবে। লিখিত যে পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা 45 নম্বরের, সেই বোর্ড পরীক্ষার মধ্যে তোমাদের এই আর্থিক বিবরণী অবশ্যই তৈরি করতে হবে। আর বাকিটা হচ্ছে তোমাদের ব্যবহারিক। আমরা প্রথমত কি বললাম, যে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগের ক্ষেত্রে আমরা প্রথম সিলেবাসে দেখলাম প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় জানতে গেলে তার ভূমিকা জানতে হবে। ঠিক একইভাবে হিসাব বিজ্ঞান সম্পর্কে জানতে গেলে হিসাব বিজ্ঞানের আমাদের ভূমিকা জানতে হবে। তাহলে ভূমিকাতে আমরা কি জানবো? আজকে তোমাদের ভূমিকায় জানাবো হিসাব বিজ্ঞান কি, বা হিসাব বিজ্ঞান কাকে বলে, বা হিসাব বিজ্ঞান বলতে কি বোঝো। সাধারণভাবে আমরা যেটা বুঝি যে হিসাব বিজ্ঞান হলো বিজ্ঞানসম্মতভাবে যে হিসাব করা হয়, ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে যে হিসাব করা হয় সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান। কিন্তু শাস্ত্র মতে বা বিধান মতে বা বৈজ্ঞানিকভাবে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হলো যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, এখানে আর্থিক কার্যাবলী লেনদেন সংঘটিত হবে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুই পক্ষের মধ্যে যে লেনদেন সংঘটিত হবে, এখানে আর্থিক কার্যাবলী থাকবে, লেনদেন থাকবে। তাহলে যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলে। এটা অবশ্যই স্বীকৃত নীতি পদ্ধতি অনুযায়ী হতে হবে। এই স্বীকৃত নীতি পদ্ধতি অনুযায়ী লেনদেনগুলো হিসাবের বইতে বা হিসাবের বইগুলো যে লিপিবদ্ধকরণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা সামগ্রিক ফলাফল যে বিবরণীর মাধ্যমে বিশ্লেষণ করা যায় বা জানা যায় তাকে হিসাব বিজ্ঞান, তাই হিসাব বিজ্ঞান। এক্ষেত্রে কারবারের হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাবের যে লেনদেনগুলো সংঘটিত হলো একজন আরেকজনের মধ্যে বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন সংঘটিত হলো, সে লেনদেনগুলো একটি নির্দিষ্ট সময়, লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং সামগ্রিক ফলাফল যে কলাকৌশল বা নিয়ম নীতির সাহায্যে বিশ্লেষণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে হিসাব বিজ্ঞান কাকে বলে বলতে আমরা কি বুঝলাম, যে হিসাবগুলো সংঘটিত হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে, সেই হিসাবগুলো আমরা কি করব, একটা লিপিবদ্ধ করতে হবে, শ্রেণীবদ্ধকরণ করতে হবে, রেওয়া মিলের মাধ্যমে লিপিবদ্ধ করে শ্রেণীবদ্ধকরণ করে আবার সেগুলো আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। তোমাদের 9 নম্বর অধ্যায়ে আমি বলছি আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে এবং একটি নির্দিষ্ট সময় শেষে বা বছর শেষে যে ফলাফল পাওয়া যায়, নিয়ম নীতি বা কলাকৌশলের মাধ্যমে যে ফলাফল জানা যায় তাকেই বলা হচ্ছে হিসাব বিজ্ঞান। তারপরে হিসাব বিজ্ঞানের, এটা তো গেল আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে বা হিসাব বিজ্ঞান বলতে কি বুঝি সামগ্রিকভাবে। তাহলে হিসাব বিজ্ঞান বলতে কি বোঝানো হলো, যে কোনো এখানে উভয় পক্ষ থাকতে হবে, দুইটি পক্ষ থাকবে, সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে। তাহলে এই উভয় পক্ষের মধ্যে অনেকগুলো হিসাব সংঘটিত হলো বা লেনদেন সংঘটিত হলো। এই লেনদেনগুলো একটি নির্দিষ্ট সময়ের শেষে বা নির্দিষ্ট বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য এই লেনদেনসমূহ সুসজ্জিতভাবে লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, শ্রেণীবদ্ধকরণ, মানে সাজিয়ে রাখা, এটিই হচ্ছে
এবং নির্দিষ্ট সময় শেষে এর যে সঠিক ফলাফল জানা যায় তাকেই হিসাব বিজ্ঞান বলা হচ্ছে। তারপরে বলছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। এই হিসাব বিজ্ঞান কী জন্য তৈরি করবে? প্রতিটি কাজ করতে গেলে যেমন প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানেরও মানে আমরা বা প্রতিষ্ঠান যে হিসাব করবে, কী কারণে হিসাব সংরক্ষণ করবে বা লিপিবদ্ধ করে রাখবে, এই জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য হিসাব সংরক্ষণ করে রাখতেছে। এর কিছু উদ্দেশ্য আছে। কী উদ্দেশ্যে প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করে রাখতেছে? এটি উদ্দেশ্যের মধ্যে প্রথমত 1 নম্বরে হচ্ছে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ। স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু তুলে নিও। স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ। স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ এর প্রথম উদ্দেশ্য হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ। অর্থাৎ এটি আমাদেরকে যে হিসাবটা আমরা সংরক্ষণ করব সেটাকে অবশ্যই স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানের কোনো লেনদেন সংঘটিত হলে তা অবশ্যই স্থায়ীভাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা স্থায়ীভাবে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের যে কোনো তথ্য বা লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আর্থিক অবস্থা নিরূপণ। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোন পর্যায়ে আছে, আর্থিক অবস্থা কোন পর্যায়ে বা কী পর্যায়ে আছে বা কতটুকু আছে সেটুকু নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরও একটি অন্যতম উদ্দেশ্য। তারপরে হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। প্রতিষ্ঠানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হিসাব বিজ্ঞানের একটি প্রধান উদ্দেশ্য। লাভ ক্ষতি নিরূপণ। প্রতিষ্ঠানের আয় লাভ কতটুকু আবার কতটুকু ক্ষতি হলো একটি নির্দিষ্ট সময় বা বছর শেষে প্রতিষ্ঠানের লাভ কতটুকু আবার ক্ষতি কতটুকু তা অবশ্যই জানতে হবে। কারণ প্রতিষ্ঠান কিভাবে বুঝবে তার প্রতিষ্ঠানের লাভ হলো না ক্ষতি হলো, তাই এই লাভ ক্ষতি নিরূপণ করা এই প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য। লাভ ক্ষতি পাঁচ নম্বরে বলছে নগদ টাকার অবস্থা নিরূপণ। তাহলে দেখো যে নগদ টাকা, প্রতিষ্ঠানের নগদ টাকা কোন পর্যায়ে আছে তা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের একটি প্রধান উদ্দেশ্য। তারপরে আছে যে নগদ টাকার, আমরা জানলাম যে নগদ টাকা কতটুকু আছে, কারণ প্রতিষ্ঠানকে জানতে হবে যে তার নগদ টাকা কতটুকু, সেটা নিরূপণ করাও প্রতিষ্ঠানের একটি উদ্দেশ্য। তারপরে আছে ব্যয় নিয়ন্ত্রণ। দেখো 6 নম্বরে ব্যয় নিয়ন্ত্রণ। 6 নম্বরে দেখো ব্যয় নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সব কিছু মূল্যায়ন করে বা জেনে প্রতিষ্ঠানের আয় কতটুকু ব্যয় কতটুকু তা জেনে ব্যয় যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। আবার বলছে যে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। আবার ভুল ভ্রান্তি নিরূপণ ও সংশোধন। ভুল ভ্রান্তি নিরূপণ ও সংশোধন। দেখা যাচ্ছে যে কোনো
প্রতিষ্ঠানে অনেক ধরনের ভুল ভ্রান্তি হতেই পারে। এই ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে ভুল ভ্রান্তি নিরূপণ ও সংশোধন। যদি ভুল ভ্রান্তি কোনো হয়ে থাকে তা নিরূপণ করা এবং সংশোধন করা প্রতিষ্ঠানের একটি অন্যতম উদ্দেশ্য। তারপরে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ মানে প্রতিষ্ঠানে অবশ্যই আমাদের যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষেত্রে যে কোনো কার্যের ক্ষেত্রে পরিকল্পনা থাকতে হবে। তাহলে পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং নীতি নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো। পরবর্তীতে আবার আমরা ক্লাসে উপস্থিত হব।